স্নেহের ছাত্রছাত্রীরা, আমরা আগের এপিসোডে কমপ্লিট করেছিলাম বিভিন্ন কোষ বিভাজনের প্রকারভেদ। সেখানে আমরা পড়েছিলাম অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য রচনা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসতেই পারে, সুতরাং এটা তোমাদের তৈরি করে রাখতে হবে। অর্থাৎ মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য, অ্যামাইটোসিস এবং মাইটোসিসের মধ্যে পার্থক্য। এখন মাধ্যমিকে কিন্তু সরাসরি পয়েন্ট উল্লেখ করে দিচ্ছে, যেমন ধরো হয়তো বললো বিভাজনের প্রকৃতি এবং স্থান, এরকমভাবে উল্লেখ করে দিচ্ছে। সুতরাং তোমাকে পুরোটাই সম্পূর্ণটাই তৈরি করে রাখতে হবে। অর্থাৎ মেক ডিফারেন্সেস ইন বিটুইন মাইটোটিক সেল ডিভিশন অ্যান্ড মিওটিক সেল ডিভিশন, অ্যান্ড আনাদার কোয়েশ্চেন ইজ মেক ডিফারেন্সেস ইন বিটুইন আ মাইটোসিস অ্যান্ড মাইটোসিস। এছাড়া আমি অন্যান্য প্রশ্নগুলো বলেছি। ফর দ্য অ্যাডভান্স স্টুডেন্ট একটা কোয়েশ্চেন বলে রাখছি, মাইটোজেন বিষ কী, হোয়াট ইজ মাইটোজেন পয়জন। আবার বলছি, এই প্রশ্নটা মাধ্যমিকে আসবে না, কিন্তু যারা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তাদের জন্য বলে রাখলাম মাইটোজেন বিষ কী। এই যে মাইটোজেন বিষ বা মাইটোটিক পয়জন, এটা মেনলি লিলিয়েসি গ্রুপের ক্ষেত্রে দেখা যায়। লিলিয়েসি ফ্যামিলির যে উদ্ভিদকুল তাদের ক্ষেত্রে দেখা যায়। এখানে হয় কি না, বেশ কিছু উদ্ভিদের কোষ বিভাজন একটা সময় পরে মেটাফেজ দশায় অ্যারেস্ট হয়ে যায়, অর্থাৎ তার যে কোষ বিভাজন সেটা সিস্ট হয়ে যায় বা স্টপড হয়ে যায়। সেই মুহূর্তে আর কিন্তু কোনো কোষ বিভাজন হতে পারে না। এইটাকেই বলা হয় মাইটোজেন বিষ। কিন্তু কেন হয় এই মাইটোজেন বিষ বা মাইটোজেন বিষের ব্যাপারটা কি? কলচিসিন বা কলচিসিন বলে একটা কেমিক্যাল যদি প্রয়োগ করা হয়, তাহলে দেখা যায় যে মেটাফেজ দশায় উদ্ভিদের কোষ বিভাজন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, অর্থাৎ তারপরে অ্যানাফেজ বা টেলোফেজ দশা কমপ্লিট করতে পারে না। এইটাকেই বলা হয় মাইটোজেন বিষ। কলচিসিন এই রাসায়নিক পদার্থ প্রয়োগ করলে লিলিয়েসি গোত্রের ক্ষেত্রে এই ধরনের মেটাফেজিক অ্যারেস্ট স্টেজ কিন্তু দেখা গেছে। এরপরে যেটা দেখো, আমরা চলে আসছি যে জায়গাটা, সেটা হচ্ছে কোষ চক্র। এই যে বোর্ডে দেখো লিখে রেখেছি কোষ চক্র বা সেল সাইকেল। তাহলে প্রথমেই আমরা আসি যে হোয়াট ইজ সেল সাইকেল বা কোষ চক্র বলতে কী বোঝো। দেখো, প্রকৃতপক্ষে কোষ চক্র হচ্ছে একটি কোষ বিভাজনের শেষ এবং অপর কোষ বিভাজনের শুরু, বা একটি কোষ বিভাজনের একবারে প্রারম্ভিক পর্যায় থেকে অপর কোষ বিভাজনের শেষ পর্যন্ত যে চক্রাকার ঘটনাবলীগুলি পরপর পরিলক্ষিত হয় তাকেই বলা হয় সেল সাইকেল। বা এরকমভাবে বলা যেতে পারে যে কোষের বৃদ্ধি ও বিভাজনের বিভিন্ন দশার চক্রাকার বা পর্যায়ক্রমিক আবর্তন, সিকোয়েন্সিয়াল রোটেশন, এইটাকে বলা হয় সেল সাইকেল বা কোষ চক্র। তাহলে আমরা দেখতে পেলাম যে এই কোষ চক্রের মধ্যে একটা কোষ বিভাজন শুরু হয়েছে ভাঙতে সেটা পরবর্তীকালে অপর একটা কোষ বিভাজনের ভাঙবার মুহূর্তে গেল। দুটি কোষ বিভাজনের মধ্যবর্তী পর্যায়ে যে চক্রাকার বা সিকোয়েন্সিয়াল যে ঘটনাবলীগুলো পরিলক্ষিত হচ্ছে, সেটাই হচ্ছে কি না কোষ চক্র। তাহলে এই কোষ চক্র কী ভাগে ভাগ করা যাচ্ছে, দেখো একটা দিকে দেখা যাচ্ছে ইন্টারফেজ বা বিশ্রামকালীন দশা, আর একটা দিকে দেখা যাচ্ছে মাইটোটিক ফেজ। এই ইন্টারফেজ, ইন্টার মানে মধ্যবর্তী বা ইন্টারমিডিয়েট, আর ওইদিকে দেখো বিশ্রামকালীন মানে কি, দেখো তোমাদেরও দুটো পিরিয়ডের মাঝখানে গ্যাপ থাকে বা চারটে পিরিয়ডের পরে টিফিন হয়। তার মানে কি, সেই টিফিনের সময় তোমরা অ্যানালাইজ করতে পারছো যে তোমরা কোনগুলো তোমাদের ড্রব্যাকস, কোনগুলো তোমাদের আরও পড়তে হবে, কোনগুলো তোমরা ইনকমপ্লিট করেছো সেগুলোকে আবার রিগেন করতে পারছো, রিক্যাপিচুলেট করতে পারছো, অ্যানালাইজ করতে পারছো। ঠিক কোষের ক্ষেত্রে যেটা হয়, কোষ বিভাজনের আগে অ্যানালাইজ করে তার বিভাজনের জন্য যাবতীয় যে উপাদানগুলো প্রয়োজন সেই উপাদানগুলো আছে না নেই। তো যেটা বলছিলাম আমরা যে এই যে ধরো কোষ চক্রের ক্ষেত্রে আমরা দেখলাম প্রথমে হচ্ছে কি ইন্টারফেজ এবং তারপরে হচ্ছে মাইটোটিক ফেজ। দেখো এখানে স্পষ্টতই লেখা আছে যে এটা হচ্ছে মাইটোটিক ফেজ এম দশা, আর এটা হচ্ছে আই বা ইন্টারফেজ দশা। এখানে একটা সুদৃশ্য চক্রাকার আবর্তক রাখা আছে। দেখো এখানে আমি পরিষ্কারভাবেই দেখিয়ে দিয়েছি যে কিভাবে চক্রাকারে বা সাইক্লিক্যালি সেল সাইকেল প্রপাগেট করে।
ইন্টারফেজ মানে বিশ্রামকালীন দশা, যেটা বলতে যাচ্ছিলাম যে দুটো পিরিয়ডের মাঝখানে বা ধরো টিফিনের মধ্যে তোমরা কী করো, রেস্ট নাও, অ্যানালাইজ করো কোনগুলো লিখতে পারলে কোনগুলো লিখতে পারলে না। সেলও তেমনি অ্যানালাইজ করে তার বিভাজনের জন্য কোন প্রোটিনগুলো দরকার, তার বিভাজনের জন্য কোনগুলো দরকার নয়। এই যে সেল ডিভিশন বা কোষ বিভাজনের জন্য যে বিভিন্ন প্রোটিন বা বিভিন্ন উপাদানগুলো দরকার, সেইগুলোকে সিনথেসিস করতে হয় বা সংশ্লেষ করতে হয়। দে হ্যাভ টু সিনথেসিস ইন দেয়ার ওন প্রসেসিং মেথড। এরপরে দেখো যে যেটা লেখা আছে এখানে, যে এই যে ইন্টারফেস দশা, এটা মেনলি তিনটে দশায় ভাগ করা যাচ্ছে। ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে হচ্ছে G1 বা গ্যাপ 1, S বা সিনথেসিস দশা, আর G2 বা গ্যাপ 2। উল্টো দিকে দেখো মাইটোটিক ফেজ, যেটাকে বিভাজনরত অবস্থা বা বিভাজনরত মানে সেল ডিভিজিবল স্টেজ বলা হয়, এটার ক্ষেত্রে আমরা বলতে পারি মেনলি দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটাকে বলা হয় সাইটোকাইনেসিস। আমরা এই ক্যারি অন মানেটা মোটামুটি জানি, কারণ প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, এই ক্যারিওটিক কথাটা ক্যারি অন থেকে এসেছে। ক্যারি অন মানে কি CARRY নয়, কিন্তু এখানে কিন্তু KARRY, ক্যারিয়ার। এই ক্যারিয়ার কথাটা অবশ্য একটা ল্যাটিন টার্ম, সেই ল্যাটিন টার্ম থেকে উদ্ভূত হয়েছে এবং এটার মানে কি, এটার মানে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ ক্যারিওকাইনেসিস। কাইনেসিস মানে হচ্ছে ডিভিজিবল, কাইনেটিক এনার্জির সাথে ডিভাইড করছে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোকাইনেসিস মানে বুঝতেই পারছো সাইটোপ্লাজম, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। কারণ আমরা জানি একটা কোষের ক্ষেত্রে মূলত দুটি অংশই প্রধান। একটা সেলের ক্ষেত্রে মেনলি দুটো পার্ট, কি কি, একটা হচ্ছে তোমার এই নিউক্লিয়াস, আর তার মধ্যে নিউক্লিয়াসটা যার মধ্যে থাকছে সাইটোপ্লাজম। অর্থাৎ ফর আ টিপিক্যাল সেল ইট নিডস টু প্রসেস ফর দ্য ফুল ডেভেলপমেন্টাল ডিভিশন। এখানে কি কি, এখানে হচ্ছে একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর আরেকটা হচ্ছে কি সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস ব্যাপারটা কি না, নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস ব্যাপারটা কি, সাইটোপ্লাজমের ডিভিশন বা সাইটোপ্লাজমের বিভাজন। এইবার এই যে ক্যারিওকাইনেসিসটা বলছিলাম, ক্যারিওকাইনেসিস আবার ভাগ আছে, দেখবে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর সাইটোকাইনেসিস দুটো জীবের ক্ষেত্রে দেখা যায় আলাদা আলাদা করে, একটা হচ্ছে প্লান্ট সাইটোকাইনেসিস আর একটা হচ্ছে অ্যানিমাল সাইটোকাইনেসিস, একটা উদ্ভিদ সাইটোকাইনেসিস আর একটা প্রাণী সাইটোকাইনেসিস। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এখানে মূলত নিউক্লিয়াসটাই ডিভাইড করে, তাই এগুলো সবই ওই নিউক্লিয় বিভাজনেরই অভ্যন্তরস্থ। আর উল্টো দিকে দেখো ইন্টারফেজের ক্ষেত্রে এই যে গ্যাপ 1 S আর গ্যাপ 2 S ফর সিনথেসিস স্টেজ, এইখানে আমরা যেটা দেখছি ইন্টারফেজ বলে লেখা আছে G1 থেকে আরম্ভ করে G2। তোমরা যদি ছবিটা ভালো করে দেখো তাহলে লক্ষ্য করবে যে এদের মধ্যে G1 S আর G2 এর মধ্যে G1 এর ফেজটা অনেকটা বড়, গ্যাপটা অনেকটা বড় দেওয়া আছে, whereas S আর G2টা কিন্তু কম্পারেটিভলি স্মলার দ্যান অফ G1। তাহলে গ্যাপ 1 স্টেজে আমরা কি দেখতে পাবো, গ্যাপ 1 স্টেজে মেনলি এই প্রিপারেটরি ফেজ, এগুলো সবই প্রিপারেটরি ফেজ। এদের মধ্যে মেনলি বা গ্যাপ 1 বা গ্রোথ 1, ফার্স্ট গ্রোথ ফেজ, যেটা এক্ষেত্রে আমরা জিনিসগুলোকে আলাদা আলাদাভাবে ডিটারমাইন করব। বেসিক্যালি আমরা দেখব যে এই যে ধরো G1 S G2 এইগুলো মূলত কি করে না, কোষের যাবতীয় বিভাজনের জন্য উপাদানগুলিকে সংশ্লেষ করে। মাধ্যমিক পরীক্ষায় G1 S এবং G2 দশার আলাদা আলাদা করে কাজ লিখতে দেয়। তো মেনশন ডিফারেন্ট ফাংশনস অফ G1 S অ্যান্ড G2, মাইন্ডেড those are all stages belongs in interphase. ইন্টারফেজ মানে হচ্ছে রেস্টিং ফেজ বা বিশ্রামরত অবস্থা। কোষ তখন বিশ্রাম নিচ্ছে, তখন কিন্তু ডিভাইড করছে না। ডিভাইড করছে কখন না, মাইটোটিক ফেজে। মজার কথা, ইন্টারফেজ দশাটি অনেকক্ষণ ধরে চলে আর বিভাজনরত অবস্থাটা অনেক কম সময়। বেশ কিছু সেলের ক্ষেত্রে দেখা গেছে ইন্টারফেজ দশা 23 ঘন্টা ধরে চলে, অর্থাৎ কোষ অ্যানালাইজ করছে 23 ঘন্টা ধরে, 23 আওয়ার্স। আর 1 আওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু ডিভিজিবল স্টেজ হিসাবে দেখা যাচ্ছে। এরপরে যেটা দেখো, লক্ষ্য করো যে এই যে G1 স্টেজ, এই G1 থেকে S এর মাঝখানে এরকম দুটো ব্লক করা আছে লাল দিয়ে।
এইগুলোকে বলা হয় চেক পয়েন্ট। দেখো G1 থেকে এসে যেতে একটা চেক পয়েন্ট, আবার দেখো G2 থেকে এই যে মাইটোটিক ফেজ, এখানে দেখো P ফর প্রোফেজ, M ফর মেটাফেজ, A ফর অ্যানাফেজ, T ফর টেলোফেজ, এই প্রত্যেকটা দশার আলাদা আলাদা করে শুধু অ্যাব্রিভিয়েট করা আছে। এগুলো সব হচ্ছে মাইটোটিক ফেজ, কিন্তু মাইটোটিক স্টেজ। কিন্তু তাহলে আমরা দেখতে পেলাম এই চেক পয়েন্টের ক্ষেত্রে 3 ধরনের চেক পয়েন্ট হয়। যেমন একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য বা স্টেট ক্রস করতে গেলে চেক পয়েন্ট বা টোল প্লাজা যেমন ট্যাক্স দিয়ে ঢুকতে হয়, ঠিক তেমনিভাবে এই চেক পয়েন্টগুলো সেল সাইকেলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে যে আদৌ তার আগের স্টেজে কাজগুলো ঠিকঠাক হয়েছে তো, whether all kinetic or metabolic functions are properly done or not, এইটাকে ডিসাইড করে তবে কিন্তু পরের ফেজটায় ঢুকতে পারে। অর্থাৎ G1-এর যা কাজ, সেই G1-এর কাজ যদি সম্পূর্ণভাবে না হয় তখন কিন্তু কখনোই এস দশায় ঢুকবে না। এই জন্য অনেক সময় দেখা যায়, দেখবে মাঝখানে এখানে একটা G0 বলে লেখা আছে। কোয়েশ্চেনটা অনেক সময় আসতে দেখা গেছে, এই G0 দশাটা হচ্ছে অ্যারেস্ট অবস্থায় থাকে। এটা হচ্ছে আমাদের যেমন পরিণত স্নায়ুকোষ, সবচেয়ে দীর্ঘ কোষ স্নায়ুকোষ, নার্ভ সেল, এটা G0 স্টেজে সবসময় থাকে। অর্থাৎ এটা ডিভাইড করে না। যে সেলগুলো একেবারে G0 স্টেজে চলে যায় সেখানে কিন্তু কখনোই কোনো ডিভিশন হয় না, সেগুলোকে G0 স্টেজ বা কুইসেন্ট স্টেজ বলা হয়, একেবারে সুপ্ত অবস্থায় থাকে। তো এরকম বলাই যেতে পারে যে মানব দেহে অবস্থিত এরকম দুটি কোষের নাম উল্লেখ করো যারা G0 দশায় অবস্থান করে সর্বদা। পরিণত যকৃৎ কোষ বা ম্যাচিওর্ড লিভার সেল আছে, তাছাড়া হচ্ছে তোমার আরবিসি আছে, পরিণত লোহিত রক্তকণিকা আছে, ম্যাচিওর্ড আরবিসি আছে। G0 স্টেজে দেখা যায় হচ্ছে স্নায়ু কোষকে দেখা যায়, অর্থাৎ নার্ভ সেলকে দেখা যায়। সুতরাং আমরা দেখব যে G1-এর দশায় যখন কোনো কাজ ত্রুটিপূর্ণ থাকছে তখন সে G0 দশায় অ্যারেস্ট হয়ে থাকছে। তাহলে এবার আমরা দেখব যে G1 দশার কাজগুলো কী কী। দেখো G1 দশার প্রথম কাজ হচ্ছে যে এই যে এসে যাওয়ার আগে তো G1, আর G1-এর আগে হচ্ছে মাইটোটিক ফেজ। তাই মাইটোটিক ফেজ ক্রস করে G1-এ ঢুকতে পারবে কি না সেটা কিন্তু ডিটারমাইন করে দেয় চেক পয়েন্ট। এবং সেখানে কিন্তু এই মাইটোটিক চেক পয়েন্ট বা M চেক পয়েন্টের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার আছে। এই যে লক্ষ্য করে দেখো G1 ফেজ, যেটা G1-এর ক্ষেত্রে আমরা মেনলি দেখব যে ঠিকঠাক করে মাইটোটিক ফেজ কমপ্লিট করেছে কিনা, অর্থাৎ পূর্ববর্তী যে প্রিভিয়াস সেল সাইকেলের যে পার্ট, সেটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এইগুলোর ক্ষেত্রে পূর্ববর্তী কোষচক্রের মাইটোটিক দশা এবং পরবর্তী কোষচক্রের যে এস দশা, এটার মধ্যবর্তী অবস্থানে G1 দশা। সুতরাং দুটো ঠিকঠাক থাকলে তবেই G1 দশা ঠিকঠাক থাকবে। G1 দশা বেসিক্যালি কী করে না, কোষচক্রের সূচনা করে, অর্থাৎ একটা সেল সাইকেলের সূচনা হয় বা ইনিশিয়েশনটা হয় ফ্রম দিস এরিয়া। সুতরাং আমরা দেখতে পেলাম যে এই যে G1-এর ক্ষেত্রে যে G1 দশায় কোষচক্রের সূচনা করে এবং নির্ধারণ করে কোষটি পরবর্তী বিভাজন দশায় প্রবেশ করবে কিনা। এছাড়াও যেটা বলার কথা এখানে, যে এই যে G1 দশা, এখানে কিন্তু দ্রুত কোষ বিভাজনের জন্য কী হয় না, প্রস্তুতি গ্রহণ হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে কোষচক্রকে চালু রেখে এটা এস দশা প্রবেশ করানোর মেন কাজ, কোষচক্রকে বন্ধ রেখে G0 দশায় প্রবেশ করানো এর আর একটা কাজ, কোষের বিভেদীকরণ ঘটানো অর্থাৎ সেল ডিফারেন্সিয়েশন ঘটানো এটাও আর একটা কাজ। অর্থাৎ বিভিন্ন সেলগুলো কোথায় তার সেল ডিভিশন করবে, কোন আলটিমেট ফেট কি, কোন ধরনের অর্গান ডেভেলপ করবে, সেইগুলো এর মেন কাজ। এছাড়াও আমরা বলতে পারি যে G1 দশার বন্দি থেকে G0 দশায় প্রবেশ করা অথবা পুনরায় কোষচক্রে প্রবেশ করা, এইগুলো সবকটাই নিয়ন্ত্রণ করছে G1 এস চেক পয়েন্ট যেটা আছে, অর্থাৎ এই যে চেক পয়েন্টটা আছে, এই চেক পয়েন্টটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। অর্থাৎ মাইটোজেন এবং শক্তি সরবরাহকারী বিভিন্ন যৌগের যে প্রতিরোধের উপর এই চেক পয়েন্টে কিন্তু নির্ভর করে। এবং এখানে একটা প্রোটিন দেয়, প্রোটিনটার নাম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন, আর একটা হচ্ছে সাইক্লিন কাইনেজ প্রোটিন। তাহলে আমরা দেখতে পেলাম সাইক্লিন কাইনেজ আর সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন, এই দুটো প্রোটিন মেনলি এই চেক পয়েন্টগুলোকে রেগুলেট করছে। অর্থাৎ একটা স্তর থেকে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাবে কি না সেটা কিন্তু এইভাবেই ডিটারমাইন্ড হয়। এছাড়া হচ্ছে ধরো এই যে এই দশায় তো ডিএনএ সিনথেসিস হয় না, কিন্তু ডিএনএ সিনথেসিস করার জন্য
যে প্রয়োজনীয় এনজাইম, the necessary enzymes which is very much essential for DNA synthesis, which obviously occur in S phase, that must be prepared in the stage of G1 বা গ্যাপ 1 স্টেজে কিন্তু তার প্রিপারেশনটা শুরু হয়ে যায়। অর্থাৎ ডিএনএ প্রতিলিপিকরণের জন্য যে উৎসেচকগুলো দরকার সেই উৎসেচকগুলো কিন্তু সিনথেসিস হতে থাকে, সংশ্লেষ হতে থাকে। আরএনএ অণু সংশ্লেষের জন্য যে উৎসেচকগুলো দরকার সেগুলো আরএনএ পলিএনজাইম যেগুলো আছে বা বলা যেতে পারে রাইবোজাইম, এইগুলো কিন্তু সিনথেসিস হতে থাকে। বিভিন্ন নিউক্লিওটাইড, অ্যামাইনো অ্যাসিড, এটিপি অণুর সংশ্লেষ হতে থাকে। অর্থাৎ নিউক্লিওটাইডগুলো জুড়ে জুড়ে পলিনিউক্লিওটাইড হবে, প্রোটিন সংশ্লেষ হবে, সেটা যেটা G2-তে হবে। অর্থাৎ উপাদানগুলো মানে তুমি একটা রান্না করবে, সে আলু চচ্চড়ি করো আর বিরিয়ানি করো, তার জন্য যে প্রয়োজনীয় উপাদান সেগুলো বাজার থেকে কিনে এনে রান্নাঘরে স্টোর করা হচ্ছে। এই রান্নাঘরে স্টোর করবার যে উপকরণ, অর্থাৎ রান্নাঘরে স্টোর করার যে প্রসেসটা, এটাই কিন্তু এই G1 ফেজের কাজ। অর্থাৎ সমস্ত উপকরণগুলো বা সমস্ত এলিমেন্টসগুলোকে একসাথে জড়ো করা, এটাই হচ্ছে মেন কাজ। এছাড়া হচ্ছে কোষ আকৃতিতে কতটা বড় হবে এটাও কিন্তু G1-এর উপর অনেকটা ডিপেন্ড করে। কারণ কোষ আকৃতিতে বড় হওয়া মানে তার নিউক্লিয়াসটাও বড় হওয়া, আর নিউক্লিয়াসটা বড় হওয়া মানে তার ডিএনএর অ্যামাউন্ট বা দ্য অ্যামাউন্ট অফ জিনোম ইজ মাচ মোর গ্রেটার দ্যান অফ আদার। অর্থাৎ আদার স্টেজে তো অতটা হয় না, কিন্তু G1 স্টেজে অনেকটা পরিমাণ এলিমেন্ট সিনথেসিস হচ্ছে। নিউক্লিয়াসটা বাড়া মানে হচ্ছে ক্রোমোজোমের ডুপ্লিকেশন হওয়া, অর্থাৎ 2C থেকে 4C থেকে আস্তে আস্তে এরকমভাবে কনস্ট্যান্সিটা বজায় রাখা, এইটা হচ্ছে জীবনের কাজ। এস দশার মেন কাজ হচ্ছে কি না ডিএনএ সংশ্লেষ করা। লিখে রাখবে অবশ্যই, এস দশার কাজ হচ্ছে ডিএনএ অণুর সংশ্লেষ ঘটানো বা প্রতিলিপিকরণ, রেপ্লিকেশন অফ দ্য ডিএনএ অকার ইন দিস এস ফেজ। তাহলে আমরা জানি ডাবল হেলিক্স ডিএনএর ক্ষেত্রে রেপ্লিকেশন হয় এবং ডিএনএর পরিমাণও দ্বিগুণ হয়। হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় এবং হিস্টোন প্রোটিনের ক্ষেত্রে আমরা জানি যে ডিএনএ যে নিউক্লিওজোমাল মডেল, সেই নিউক্লিওজোমাল মডেলের ক্ষেত্রে হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন থাকে। হিস্টোন প্রোটিন সংশ্লেষও কিন্তু এই এস দশায় সম্পন্ন হয়। কাইনেটোকোর সংশ্লিষ্ট হয়, যেটা সেন্ট্রোমিয়ার অঞ্চলে থাকে। আমি বলেছিলাম যে কাপ বা প্লেট সদৃশ এক ধরনের স্ট্রাকচার, প্রোটিনেশিয়াস স্ট্রাকচার, যেটা কিন্তু এই প্লেট সদৃশ স্ট্রাকচারটা কিন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমেরিক রিজিয়নে কিন্তু অবস্থান করছে। এছাড়া হচ্ছে এস দশার যে শেষের দিকে যেটা হয় সেটা হচ্ছে ক্রোমোজোমের ডুপ্লিকেশন হয়, এবং ক্রোমোজোমের ডুপ্লিকেশনের সাথে সাথে আরও একটা ব্যাপার দেখা যায়, যেহেতু প্রাণীকোষ যদি হয়, প্রাণীকোষের ক্ষেত্রে কী হবে না সেন্ট্রোজোমটা বিভাজিত হবে, এবং সেন্ট্রোজোম বিভাজিত হওয়া মানে দুটি যে সেন্ট্রিওল থাকে তার মধ্যে সেটা দুদিকে মেরুবর্তী গমন হবে, অর্থাৎ পোলারাইজেশন হবে। এই ঘটনাটা হয় হচ্ছে এস ফেজে। আর G2 দশায় কী হয়? G2 দশায় যেটা হয় সেটা হচ্ছে ইন্টারফেজ, এটা লাস্ট দশা। এরপরেই কিন্তু আমাদের জানতে হবে কি G2 থেকেই কিন্তু মাইটোটিক ফেজে ঢুকে যাচ্ছে। G2-র ক্ষেত্রে বিভিন্ন প্রকার আরএনএ, যেমন টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ বা এসআরএনএ বা সলিউবল আরএনএ, হেটারোজেনাস আরএনএ, বা আমরা বলতে পারি হচ্ছে আমাদের আরএনএ বা রাইবোজোমাল আরএনএ, এইগুলো কিন্তু সিনথেসিস হতে থাকে। অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ আরএনএ আর সিনথেসাইজড ডিউরিং দিস G2 ফেজ। অর্থাৎ G2 দশায় আমরা দেখতে পাবো বিভিন্ন আরএনএর সংশ্লেষণ ঘটে। বেমতন্তু গঠনকারী যে প্রোটিনগুলো, অর্থাৎ আমরা বলতে পারি স্পিন্ডেল বা বেমতন্তু গঠনকারী যে টিউবিউলিন বলো বা অন্যান্য যে অ্যাসোসিয়েটেড যে প্রোটিনসগুলো আছে সেইগুলো কিন্তু সিনথেসিস হতে থাকে, কারণ কোষ বিভাজনে ঢুকলেই কিন্তু এই প্রোটিনগুলোর দরকার পড়বে। অর্থাৎ হাতের কাছে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে নেওয়াটাই হচ্ছে এই ইন্টারফেজ দশার কাজ। এটা আমরা এক কথায় স্বীকার করতে পারি। এই যে ডিএনএ অণু, এটা রিপেয়ারিং হয়, নিউক্লিয়াস সাইটোপ্লাজমের আয়তনে আরও বৃদ্ধি ঘটে, কোষে এটিপি অণুর সংশ্লেষ হয়, এই জিনিসগুলো ঘটতে থাকে। এরপরে যেটা সেটা হচ্ছে এই G2 ও M দশার মাঝখানে একটা দ্বিতীয় চেক পয়েন্ট থাকছে, নিশ্চয়ই দেখা যাচ্ছে, এটাকে আমরা বলছি G2M চেক পয়েন্ট। এই G2M চেক পয়েন্টের কাজ কী হবে না মাইটোটিক সাইক্লিন অবস্থান করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে M দশা অনুপ্রবেশ করবে কিনা সেটা কিন্তু ডিটারমাইন করে দিচ্ছে। এক্ষেত্রে আমরা তার মানে বুঝতে পারলাম যে এই G1S G2M এই দুটো চেক পয়েন্ট ইন্টারফেজের মধ্যেই কাজ করছে। আর একটা চেক পয়েন্ট আছে যেটা মাইটোটিক চেক পয়েন্ট, যেটা কিন্তু ক্যারিওকাইনেসিসের সময় কাজ করে। অর্থাৎ মেটাফেজ দশায় স্পিন্ডেল ফর্মেশন হবে কিনা, বেমতন্তু গঠন হবে কিনা,
বা সমস্ত উপাদান আছে কিনা সেইটা দেখার জন্য এম চেক পয়েন্ট আছে। আগেই বলেছি সাইক্লিন ডিপেন্ডেন্ট বা সাইক্লিন কাইনেজ এই প্রোটিনগুলোই কিন্তু এই চেক পয়েন্ট হিসাবে ব্যবহৃত হয় এবং প্রোটিনগুলোই কিন্তু চেক পয়েন্ট গঠনে সাহায্য করে। এখানে একটা প্রশ্ন হতে পারে, এস দশাকে এম দশার অদৃশ্য দশা বলা হয় কেন? যদিও ফর দ্য অ্যাডভান্স স্টুডেন্ট, আবার বলছি, এস দশাকে এম দশার অদৃশ্য দশা বলা হয় কেন? Why does S phase considered as invisible phase of the M phase or mitotic phase? কারণ দেখো এই মাইটোসিস বিভাজনের এস দশাতেই কিন্তু বেসিক্যালি কি হচ্ছে না ক্রোমোসোম ডিএনএ প্রতিলিপিকরণ এবং ক্রোমাটিড গঠন সম্পন্ন হচ্ছে, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি না, ডিভিশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না, কিন্তু এটা কাজকর্ম কিন্তু অ্যাকচুয়ালি এস ফেজে গিয়ে হচ্ছে, সেই জন্য এটাকে এম দশার অদৃশ্য দশা বলা হয়। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ক্যারিওকাইনেসের ক্ষেত্রে আমরা জানি ডিএনএ রেপ্লিকেশন দরকার হয়, বা নিউক্লিয়াসের বিভাজন ঘটতে গেলে সেখানেও ডিএনএ রেপ্লিকেশন দরকার হবে, কিন্তু আমরা এখানে দেখতে পেলাম যে ইন্টারফেসের ক্ষেত্রে কিন্তু একটা ফাংশনাল কাজ হচ্ছে যেটা হচ্ছে এস দশায়, যে কারণে এস দশার ক্ষেত্রে যেটা ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে সেটা কিন্তু আবার ক্যারিওকাইনেসের ক্ষেত্রে হওয়াটা স্বাভাবিক ছিল, কারণ সেখানে ক্রোমোসোমের ডুপ্লিকেশন হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, সেখানেই হওয়াটা স্বাভাবিক ছিল। কিন্তু ইন্টারফেস দশাতেও দেখতে পাচ্ছি এস দশাতে কি হচ্ছে না ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে। সুতরাং এই জন্য এটাকে বলা হয় এস দশাকে এম দশার অদৃশ্য দশা বলে পরিগণিত করা হয়। এছাড়া আমরা যেটা একটু আগে বললাম যে G0 দশা, অর্থাৎ ইন্টারফেস দশার কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় বিপাক ক্রিয়া সম্পন্ন হয় না, এখানে কোষটি সুপ্ত অবস্থায় অবিভাজন বা নন ডিভিজিবল ফেজে থেকে যায়, এটাকেই বলে G0 স্টেজে। কোষের কোনো জিনগত সক্রিয়তার ফলে যদি এই বিভাজন সংক্রান্ত বিপাক ক্রিয়া পুনরায় চালু হয়, তাহলে আমরা আবার কি দেখবো না G0 দশা থেকে আবার G1 এ প্রবেশ করবো, অর্থাৎ কখনো কখনো G1 থেকে G0 দশায় চলে যায়, আবার G0 দশা থেকে কখনো কখনো G1 এ ফিরে আসে, অর্থাৎ ঠিকঠাক রিপেয়ারমেন্ট হলে সেটা আবার G1 এ ঢুকে যাবে, ঠিকঠাক রিপেয়ারমেন্ট না হলে সেটা G0 দশায় অ্যারেস্ট অবস্থায় পড়ে থাকবে। ক্যান্সার কোষের ক্ষেত্রে যেটা হয় অনন্তকাল ধরে বিভাজন হয় বলে এদের G0 দশা থাকেই না। ইন ক্যান্সারাস সেল G0 স্টেজ ইজ অ্যাবসলিউটলি অ্যাবসেন্ট, কারণ সেখানে আনরেগুলেটেড সেল ডিভিশন হয়। কেন হয়? কারণ এই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা সাইক্লিন এইগুলোর অভাবে, এই প্রোটিনগুলোর অভাবে চেক পয়েন্ট কাজ করতে পারে না এবং সেখানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন বা আনরেগুলেটেড সেল ডিভিশন হতেই থাকে। এরপরে আমরা যে ব্যাপারটায় চলে আসব সেটা কি, সেটা হচ্ছে অবশ্যই এই ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য, মেক ডিফারেন্সেস ইন বিটুইন ক্যারিওকাইনেসিস অ্যান্ড সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে আগেই বলেছি নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে অবশ্যই হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। আবার এমন কোষ আছে যেখানে শুধু ক্যারিওকাইনেসিস হয়ে যাচ্ছে, সাইটোকাইনেসিস হচ্ছে না, অর্থাৎ বহু নিউক্লিয়াস যুক্ত কোষের উৎপন্ন হচ্ছে, মাল্টি নিউক্লিয়েটেড সেল উৎপন্ন হচ্ছে। মনে রাখতে হবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি এরকম হয়, বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষ উৎপন্ন হয়, তবে তাকে বলা হয় কি না সিনোসাইট বলা হয়, সিনোসাইট। মাল্টি নিউক্লিয়েটেড প্লান্ট সেল। আর যদি মাল্টি নিউক্লিয়েটেড অ্যানিমাল সেল হয় তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে স্ট্রাটেড নেটওয়ার্ক লাইক ফ্যাশন তৈরি হয়, সেটা হচ্ছে সিনসাইটিয়াম, অর্থাৎ বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট, আর বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে বলা হয় সিনসাইটিয়াম, যেখানে সিনসাইটিয়াম নেটওয়ার্ক পাওয়া যায়। এরপরে আমাদের যেটা বলা হলো সেটা হচ্ছে এই ক্যারিওকাইনেসিসের দেখো 4টে স্টেজ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 4টে স্টেজের কিন্তু আলাদা আলাদা করে বৈশিষ্ট্য তোমাদের পরীক্ষায় আসে, এবং এই যে ক্যারিওকাইনেসিসের যে 4টে স্টেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এইগুলো কিন্তু আলাদা আলাদা করে বৈশিষ্ট্য আমাদের কী করতে হবে, পড়তে হবে। যেমন এটা হচ্ছে প্রারম্ভিক, একেবারে ফার্স্ট, ক্যারিওকাইনেসিসের ফার্স্ট স্টেজ। এই যে প্রোফেজ দশা, প্রোফেজ দশাটা কি, ফার্স্ট দশা, প্রো মানে আগে আর ফেজ মানে হচ্ছে দশা। দেখো এখানে আমি একটা উদ্ভিদ কোষ, একটা প্লান্ট সেল, একটা প্রাণী কোষ বা অ্যানিমাল সেল এঁকে রেখেছি। এখান থেকে তোমরা ইজিলি বুঝতেও পারবে এবং আমি মুছে মুছে এর মধ্যে দেখিয়ে দেবো যে কিভাবে কোষের মধ্যে পরিবর্তন হচ্ছে। প্রোফেজ দশায় যেটা হয় প্রথমেই, এই যে বুঝতেই পারছো এর ভেতরে বড় করে যেটা আঁকা আছে সেটা কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ক্ষেত্রে প্রথমেই নিউক্লিয় পর্দা অবলুপ্ত হতে শুরু করে।
এবং নিউক্লিয় পর্দা এই যে ডট ডট দিয়ে দিলাম মানে হচ্ছে নিউক্লিয় পর্দা আস্তে আস্তে অবলুপ্ত হতে শুরু করছে, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার। এরপরে যেটা ঘটনা ঘটছে, এই যে ভেতরে যে নিউক্লিওলাসটা আছে সেই নিউক্লিওলাসটাও আস্তে আস্তে অবলুপ্ত হতে শুরু করছে, মানে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের অবলুপ্তির সূচনা ঘটে। In this phase, nuclear membrane and nucleolus gradually disappear. এইটা কিন্তু মেন পয়েন্ট। এরপরে দেখো এই যে ডিসঅ্যাপিয়ার করছে আস্তে আস্তে প্রোফেজ দশায়, প্রোফেজ একবারে প্রারম্ভিক দশা ক্যারিওকাইনেসিসের, এর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি নিউক্লিওপ্লাজম থাকে। এই নিউক্লিওপ্লাজমের মধ্যে তরল অংশ বা জলের মতো অংশ থাকে। সেই জল বা তরল অংশটা কি হয়, লিকুইডিক সাবস্টেন্স যেটা, সেটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি ডিহাইড্রেশন হচ্ছে, অর্থাৎ জল নিরুদন হচ্ছে। দেখবে এই পয়েন্টগুলো বইতে মার্ক করে রাখবে, এখান থেকেই মাধ্যমিকে প্রশ্ন আসে। যেমন প্রোফেজ দশার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি, প্রোফেজ দশার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের অবলুপ্তি, ডিসঅ্যাপিয়ারিং অফ নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিওলাস। এর পরের যে ফেজটা, সেই ফেজটা কি, সেই ফেজটা হচ্ছে অবশ্যই জল নিরুদন বা ডিহাইড্রেশন ফেজ। সেটা কিন্তু প্রোফেজের মধ্যেই হয়ে চলেছে, প্রোফেজের মধ্যেই কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রথমে কি হলো, যে ক্রোমাটিন সূত্রগুলো বা নিউক্লিয়ার রেটিকুলামগুলো যে জালকাকার বিন্যাস ছিল, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জল বিয়োজন ঘটছে, অর্থাৎ ওয়াটার আর রিমুভ ফ্রম দ্য সেল, অর্থাৎ সেখানে ডিহাইড্রেশন হচ্ছে। এবং এটা খুব স্পষ্ট যে ডিহাইড্রেশন হওয়া মানে সেখানে স্পাইরালাইজেশন হবে, অর্থাৎ এই যে ভেতরে নিউক্লিয় জালিকাগুলো আছে, নিউক্লিয় জালিকাগুলোর অবস্থান কীরকম হবে, তখন আস্তে আস্তে ঘনীভূত হয়ে যাবে, অর্থাৎ কনডেনসেশন হবে। কনডেনসেশন হয় কোথায় হয় না, এই ক্রোমাটিন জালিকাগুলি যখন এই প্রোফেজ দশা অবস্থান করে, অর্থাৎ আমরা বলতে পারি ছোট হবে এবং মোটা হয়ে যাবে। এবং প্রতিটা ক্রোমোজোম, প্রাণী কোষের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এর ক্ষেত্রেও তো এরকম নিউক্লিয় পর্দাটার অবলুপ্তি ঘটবে, এছাড়া নিউক্লিওলাসেরও অবলুপ্তি ঘটবে। নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটার সাথে সাথে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এই যে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটার পেছনে এই আশেপাশে যে জল বিয়োজন হয়ে গেল, তখন এটা স্পাইরালাইজেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ নিউক্লিয় জালিকাগুলো ঘনীভূত হচ্ছে এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে। এবার এক্ষেত্রে দেখা যাবে যে প্রতিটা ক্রোমোজোমের মধ্যে কি থাকছে না, ক্রোমাটিড দ্বয় থাকছে। এটা আমরা আগেই পড়ে এসেছি, কারণ একটা ক্রোমোজোম দুটো ক্রোমাটিড নিয়ে গঠিত। আমরা জানি এইরকমভাবে দুটো ক্রোমাটিড নিয়ে তৈরি হয় এই ক্রোমোজোমটা। সুতরাং এই ক্রোমাটিডগুলোর ক্ষেত্রে আমরা দেখব পরস্পরকে নিবিড়ভাবে পেঁচিয়ে অবস্থান করছে, অর্থাৎ একজনের সাথে আরেকজন এরকমভাবে পেঁচিয়ে অবস্থান করছে। এতটাই পেঁচিয়ে অবস্থান করছে, ধরো এইরকমভাবে অবস্থান করছে, এইটাই। সুতরাং এটা বেশি কনডেনসেশন হয়ে যাচ্ছে বা অতিকুণ্ডলীকরণ আমরা দেখতে পাচ্ছি, তখন স্পাইরালাইজেশন, এটাও একটা মেন পয়েন্ট। প্রাণীদের ক্ষেত্রে কি হচ্ছে না, সাইটোপ্লাজমের মধ্যে আমরা জানি নিউক্লিয়াসের পাশে যে সাইটোপ্লাজম আছে, সেই সাইটোপ্লাজমের মধ্যে প্রাণী কোষের ক্ষেত্রে কোষ বিভাজনে সাহায্য করার জন্য সেন্ট্রিওল আছে। সেন্ট্রোজোমটা কি হচ্ছে না, দুটো ভাগে ভেঙে যাচ্ছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কি না, অ্যাস্ট্রাল রশ্মি সমেত দুটো সেন্ট্রিওল আলাদা হয়ে যাচ্ছে। সেন্ট্রোজোম দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে মেরুর দিকে গমন করছে এবং অ্যাস্ট্রাল রশ্মির আবির্ভাব করছে। এটা আমরা ইজিলি দেখতে পাচ্ছি এবং স্পিন্ডল ফাইবার আস্তে আস্তে গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো আস্তে আস্তে অ্যাকিউমুলেট হচ্ছে। সুতরাং আমরা দেখতে পেলাম যে ক্রোমাটিড দ্বয় পরস্পর সেন্ট্রোমিটারের কাছাকাছি চলে আসছে এবং সবচেয়ে বড় কথা এটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনের সময় এই কনডেনসেশন জিনিসটা বা ঘনীভূতকরণ জিনিসটা কিন্তু এর এই জল নিরুদনের কারণেই বা ডিহাইড্রেশনের জন্যই কিন্তু মেনলি ঘটছে। এরপরে আমরা চলে আসছি কি না, মেনলি মেটাফেজ দশা। মেটাফেজ দশা মানে মধ্য, মেটাফেজ দশায় কি হচ্ছে, এই ফিগারটা আর একেবারেই থাকছে না। এই ফিগারের মধ্যে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউক্লিওলাসের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে এবং এই যে সেন্ট্রিওল দুটো আমি দেখালাম, এই সেন্ট্রিওল দুটো আস্তে আস্তে কোথায় যাচ্ছে না, মেরুবর্তী গমন হচ্ছে। প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে, আবার উদ্ভিদ কোষের ক্ষেত্রেও হচ্ছে।
উদ্ভিদ কোষের ক্ষেত্রে তো সেন্ট্রিওল থাকে না, উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে হচ্ছে মাইক্রোটিউবুল। তাই উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবুলার অ্যাপারেটাসটা দুদিকে পোলারাইজড হচ্ছে, অর্থাৎ মেরুবর্তী গমন হচ্ছে। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি না, প্রোটিন অণুনালিকার দ্বারা মেনলি কি হচ্ছে না, ডিসকন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াস ফাইবারের মাধ্যমে বেম তন্তু গঠিত হতে শুরু করছে। ঠিক এইরকম ভাবে কোষের মধ্যে এই যে লম্বা লম্বা সুতার মতো টানা হয়েছে, যেন মনে হচ্ছে ছাদের মধ্যে দড়ি টাঙানো হয়েছে। এই ছাদের মধ্যে দড়ি টাঙানো অবস্থা, ধরো ছাদের মধ্যে দুটো খুঁটি দুদিকে এবং কি করা হয়েছে না, দড়ি টাঙানো হয়েছে, এটাই কিন্তু বেম তন্তু। এবং বেম তন্তুর মধ্যে আবার ভাগ আছে ইন্টারজোনাল তন্তু, যেগুলো অ্যানাফেজ দশা দেখা যায়। তো যাই হোক, মেটাফেজ দশার তাহলে প্রধান বৈশিষ্ট্য কি, বেম তন্তু গঠন বা স্পিন্ডেল ফর্মেশন। এবং যেহেতু প্রাণী কোষের ক্ষেত্রে দুদিকে সেন্ট্রিওল চলে যাচ্ছে আর উদ্ভিদ কোষের দুদিকে মাইক্রোটিউবুল চলে যাচ্ছে, তাই সেটা টান টান করে যেন মনে হচ্ছে বেম তন্তুগুলো আটকে আছে। আর এই বেম তন্তুর গায়ে কি আছে, বেম তন্তুর গায়ে ওই যে ক্রোমাটিড সম্পন্ন ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চল বা বিষুব অঞ্চলে এইরকমভাবে অবস্থান করছে, অল্টারনেটিভলি অবস্থান করছে। এবং এরও কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু এর নির্দিষ্ট প্যাটার্ন আছে। তো দেখো ব্যাপারটা কি দাঁড়ালো, যে বেমতন্তু গঠিত হলো, এবার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বেমতন্তু গঠিত হলো। এবার যে বেমতন্তুগুলোর সঙ্গে ক্রোমোজোম সংলগ্ন থাকছে সেগুলোকে বলছে কিন্তু ক্রোমোজোমাল তন্তু। তার মানে এই যে ক্রোমোজোমের ওপরে যে ক্রোমোজোম, মানে যে বেমতন্তুর সাথে ক্রোমাটিড সম্পন্ন ক্রোমোজোমগুলো থাকছে তাকে বলছে ক্রোমোজোমাল ফাইবারস। Spindles on which chromosomes are arranged in equatorial zone are called chromosomal fibers. আর একটা আছে হচ্ছে কন্টিনিউয়াস ফাইবার, অবিচ্ছিন্ন তন্তু। অর্থাৎ যে বেমতন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত আছে, হয়তো ক্রোমাটিড সম্পন্ন ক্রোমোজোম ছাড়া, সেগুলোকে কন্টিনিউয়াস ফাইবার আমরা বলতে পারি। আর তাদের মাঝখানে, উভয় মেরুর মাঝখানে যে তন্তুগুলো অবস্থান করছে সেগুলোকে বলবো ইন্টারজোনাল তন্তু। ইন্টারজোনাল তন্তু কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় হচ্ছে অ্যানাফেজ স্টেজে, কি তার আগে দেখা যায় না। আর একটা মেন পয়েন্ট মেটাফেজ স্টেজের ক্ষেত্রে, যেটা বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে, ইকুয়াটোরিয়াল প্লেনে কিন্তু অবস্থান করে। এবং প্রাণী কোষের ক্ষেত্রে ছোট ক্রোমোজোমগুলো কি থাকে না, বেমের পরিধির দিকে থাকে। অর্থাৎ ইন কেস অফ অ্যানিমাল সেল যেগুলো ছোট ক্রোমোজোম সেগুলো পরিধির দিকে আর বড় ক্রোমোজোমগুলো মাঝখানে। ওয়্যারাস প্লান্টসের ক্ষেত্রে ঠিক উল্টো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো বেমের বিষুব অঞ্চলে সম্পূর্ণ পরিধির ঘিরে অবস্থান করে এবং এক্ষেত্রে স্পাইরালাইজেশন সর্বাধিক হয়, তার ফলে ক্রোমোজোমগুলো স্পষ্ট দেখা যায়। তাহলে এটাও একটা প্রশ্ন যে কোন ক্যারিওকাইনেসিসের কোন দশায় ক্রোমোজোমকে স্পষ্টভাবে দেখা যায়। ইন হুইচ স্টেজ অফ দ্য ক্যারিওকাইনেসিস chromosomes are prominently visible? In which stage of the karyokinesis chromosomes are prominently visible? এটার অ্যান্সার কিন্তু অবশ্যই হবে কি না, মেটাফেজ। এইবার দেখো, আমি মজা করে বলি যে এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে তো অবশ্যই মাইক্রোটিউবুল অ্যারেঞ্জ করছে বেমতন্তু বা স্পিন্ডল যাই বলা কেন। এবার যেটা হয় সেটা হচ্ছে এই মাঝখান থেকে মনে করো ঝড় উঠেছে, তারপরে এটা কেটে গেছে, অর্থাৎ মাঝখান থেকে এই ক্রোমাটিড সম্পন্ন ক্রোমোজোম যেগুলো ছিল সেগুলো দুদিকে বা সেগ্রিগেট করে চলে যাচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি এটার ক্ষেত্রে ঠিক এই রকমভাবে জিনিসটা দাঁড়াচ্ছে। আবার ওপরটার ক্ষেত্রেও ঠিক এই রকম ফিগারটা দাঁড়াচ্ছে, নির্দিষ্ট শেপ নিচ্ছে। যদি মাঝখানে থাকে এটা হচ্ছে অ্যানাফেজ স্টেজে, অ্যানা মানে ব্যাক, অর্থাৎ পোলারাইজেশন ঘটছে। এবং সবচেয়ে বড় কথা, মাঝখানে কি হচ্ছে, মাঝখানে এই যে ক্রোমাটিড সম্পন্ন যে ক্রোমোজোমগুলো যে বেমতন্তুর উপরে আছে তার মাঝখানে গ্যাপ তৈরি হচ্ছে। এই গ্যাপগুলোই হচ্ছে ইন্টারজোনাল তন্তু। নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ইন্টারজোনাল তন্তু কোনগুলো, অর্থাৎ ক্রোমাটিড সম্পন্ন ক্রোমোজোমগুলোর আস্তে আস্তে দুদিকে মেরুবর্তী হওয়ার ফলে কী হচ্ছে, মাঝখানের অঞ্চলটা ফাঁকা হয়ে যাচ্ছে। এবং নিশ্চয়ই বুঝতে পারছো এরা ডিফারেন্ট শেপ নিচ্ছে। আমি এটা পড়িয়েছি সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে, কোনোটা দেখা যাচ্ছে এরকম, কোনোটা আবার দেখা যাচ্ছে এই রকম, কোনোটা আবার দেখা যাচ্ছে এই রকম, আবার কোনোটা এই রকম। মানে কোনোটা ভি শেপ, কোনোটা জে শেপ, কোনোটা এল শেপ, কোনোটা আই শেপ, এরকম। যেমন আই হচ্ছে টেলোসেন্ট্রিক, ভি হচ্ছে মেটাসেন্ট্রিক, আবার এল হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে জে শেপ, এইগুলো আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ইন্টারজোনাল তন্তু কোনগুলো আর ক্রোমোজোমাল তন্তু হচ্ছে
যেগুলো একবারে কন্টিনিউয়াসলি আছে, অর্থাৎ যেগুলোর মাথায় তাহলে আমরা দেখব যে একেবারে কোনো কিছু মানে অবিচ্ছিন্ন, সেগুলো তখন এখানে কী হিসাবে পরিগণিত হচ্ছে না একবারে কন্টিনিউয়াস ফাইবার হিসাবে পরিগণিত হচ্ছে। এইটা অ্যানাফেজ দশায় হয়। অ্যানাফেজ দশার থেকে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমোজোমীয় গমন। অ্যানাফেজ দশার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ক্রোমোজোমীয় গমন বা ক্রোমোজোমাল মুভমেন্ট। তাহলে লিখে রাখবে হোয়াট ডু মিন বাই ক্রোমোজোমাল মুভমেন্ট, ওয়্যার ইট ইজ ফাউন্ড। অ্যানাফেজ দশায় মেনলি পাওয়া যায় এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে বিভিন্ন ভাগে যে ভাগ করা, এটা কিন্তু আমরা অ্যানাফেজ দশায় দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে অ্যানাফেজ দশার ক্ষেত্রে এই ক্রোমোজোমগুলো অ্যানাফেজীয় চলনের জন্য এইরকম আকৃতি ধারণ করে। তাহলে অ্যানাফেজ দশার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি না এই দশার শুরুতেই প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে সমান দুভাগে ভাগ হয়ে যায় এবং মেরুবর্তী গমন হয়। মনে রাখতে হবে কোনো দশার শুরুতে সেটাকে প্রো এবং দশার শেষে সেটাকে লেট বলে ডিটারমাইন করা হয়। যেমন মেটাফেজ দশা শুরু হওয়ার পূর্বক্ষণকে বলা যেতে পারে প্রোফেজ ও মেটাফেজ দশার অন্তর্বর্তী, সেটাকে বলা হয় প্রো মেটাফেজ দশা। আবার মেটাফেজ দশার শেষেরটা হচ্ছে প্রো অ্যানাফেজ, অর্থাৎ মেটাফেজ এবং অ্যানাফেজের মধ্যবর্তী দশা। এরপরে যেটা বলবার কথা সেটা কি, সেটা হচ্ছে অবশ্যই টেলোফেজ দশা। টেলোফেজ দশার ক্ষেত্রে কী হবে, এই স্ট্রাকচারটা সম্পূর্ণভাবে পাল্টে যাবে। এখান থেকে মাঝখান থেকে আমরা দেখতে পাবো কি না আস্তে আস্তে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াস যেগুলো মুছে গেছিলো সেগুলো আবার আস্তে আস্তে কী হচ্ছে না রিঅ্যাপিয়ার করছে। অর্থাৎ যেরকম আমরা দেখেছিলাম সেখানে এখানেও ঠিক একইভাবে এখানে মাঝখান দিয়ে টেলোফেজ দশার ক্ষেত্রে আমরা দেখতে পাবো ভাগ হবে এবং এখানে আলাদা করে প্রাণী কোষের ক্ষেত্রে এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পদ্ধতিতে আলাদা করে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস সেখানে গঠিত হতে থাকবে, অর্থাৎ রিঅ্যাপিয়ারিং অফ নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিওলাস। ক্রোমোজোমের এই যে বিপরীত প্রান্ত, টেলো মানে তো একবার লাস্ট, টেল শেষ দশা, এবং এখানে দেখা যাচ্ছে ঘনীভবনটাও কমে যাচ্ছে, যেহেতু এরকম স্পিন্ডেল ফর্মেশন হয়েছে ক্রোমোজোমের ক্রোমাটিডের ঘনীভবনটাও কমে যাচ্ছে। আস্তে আস্তে কী হবে না জল যুক্ত হবে, অর্থাৎ এখানে আমরা আবার দেখবো রিহাইড্রেশন হবে এবং সেক্ষেত্রে আমরা দেখবো সেই জামার যেরকম সরু সুতোগুলো আলাদা করে নিলে বাটির মধ্যে দিলে দেখা যাবে জলের মধ্যে দিয়ে রাখলে সুতোগুলো ভাসছে, কিন্তু আস্তে করে জলটা ফেলে দাও দেখবে সুতোগুলো বাটির মধ্যে কুণ্ডলীকৃত হয়ে পড়ে আছে। এই ঠিক সেম ফেজটা হয় প্রোফেজ আর টেলোফেজে। জল দিয়ে দাও সুতোটা ভেসে উঠবে, জলটা ফেলে দাও সুতোটা নিচে গুটিয়ে পড়ে থাকবে। প্রোফেজ দশার ক্ষেত্রে যেহেতু জল বেরিয়ে যায় তাই এই ঘটনাটা সম্পন্ন হয়, ওয়্যারাস টেলোফেজের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো। এক্ষেত্রে আমরা বলতেই পারি প্রোফেজ আর টেলোফেজ পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ কন্ট্রাস্টিং ক্যারেক্টার্সগুলো পাওয়া যাচ্ছে। তাহলে এটাও মাধ্যমিকে আসতে পারে যে প্রমাণ করো যে প্রোফেজ ও টেলোফেজ উভয় বিপরীতমুখী। Prove that prophase and telophase are just opposite to each other. এক্ষেত্রে বেন তন্তুগুলো আস্তে আস্তে কী হবে বিলুপ্ত হয়ে যাবে। বেন তন্তুগুলো বিলুপ্ত হয়ে গেলে কী হয়ে যাবে না এই জায়গাটা দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে এই জায়গাগুলো, আর এই জায়গাগুলো পরিষ্কার হয়ে যাওয়া মানে কী হয়ে যাওয়া না আবার নতুন করে এর মধ্যে জল যুক্ত হয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠিত হওয়া এবং নিউক্লিয়ার রেটিকুলামের সাথে সাথে ডিস্পাইরালাইজেশন হচ্ছে, অর্থাৎ কুণ্ডলীকরণটা আবার খুলে যাচ্ছে, ঘনীভবনটা বা কনডেনসেশনটা কমে যাচ্ছে এবং স্টেম বডিতে বেন তন্তুগুলো যে বিলুপ্ত হয়ে যাচ্ছে আর প্রাণী কোষের বিশুদ্ধ অঞ্চলে কী হচ্ছে ইকুয়েটোরিয়াল জোনে ইন্টারজোনাল তন্তুগুলো স্টেম বডি ফর্মেশন করছে। স্টেম বডি ফর্মেশনের দ্বারা এটা সম্পন্ন হচ্ছে এবং আমরা দেখতে পাবো নিউক্লিয় পর্দার আবরণ আবারও ফিরে আসছে। নিউক্লিয় জালক যে দীর্ঘ সরু ক্রোমোজোমগুলো আছে সেগুলো ধীরে ধীরে নিউক্লিয় জালকে রূপান্তরিত হচ্ছে, নিউক্লিয়াস আবার জল শোষণ করছে, এইভাবে হচ্ছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই টেলোফেজ দশার পরেই শুরু হয়ে যায় উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস। এই যে সাইটোকাইনেসিস, এই সাইটোকাইনেসিসটা কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে টেলোফেজ দশায় মানে অপত্য নিউক্লিয়াসের মাঝখানেই কিন্তু ফ্র্যাগমোপ্লাস্ট গঠন হতে থাকে বা সেল প্লেট গঠন হতে থাকে। কোথায় না মাঝখানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এইটা মাঝখান হলে এখান থেকে আস্তে আস্তে দেখতে পাবো আমরা যে ওই গলগি ভেসিকল এইটা আলাদা আলাদা করে আসে, তাই আমি বলে রাখছি গলগি ভেসিকল, তাছাড়া হচ্ছে মাইক্রোটিউবুল, এছাড়া হচ্ছে মেনলি
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইগুলো পার্টিসিপেট করছে ফ্র্যাগমোপ্লাস্ট বা সেল প্লেট গঠনে, কোষপাত গঠনে। যেন মনে হচ্ছে স্টোন চিপ দিয়ে এই দুটোকে আলাদা করা হচ্ছে, অর্থাৎ এখানে একটা এখানে একটা, এই দুটোকে সম্পূর্ণভাবে এরকমভাবে আলাদা করা হচ্ছে। দুটো সেলের নিউক্লিয়াস আলাদা করে ভাগ হয়ে গেছে টেলোফেজ দশায়, হ্যাঁ, সেগ্রিগেট অফ দ্য নিউক্লিয়াস ডিউরিং দ্য টেলোফেজ স্টেজ অ্যান্ড ইট প্রডিউস টু ডটার নিউক্লিয়াই, টু নিউ ডটার নিউক্লিয়াই বা অফস্প্রিং ডটার নিউক্লিয়াই। এক্ষেত্রে আমরা বলতে পারি যে মাইক্রোফিলামেন্ট যেটা প্লান্ট সেলের ক্ষেত্রে একান্তভাবে হেল্প করে, তাহলে এখানে আমরা বলতে পারি যে ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করে এবং গলগি ভেসিকলের সাথে সেল প্লেট গঠন করে। গলগি ভেসিকল সাহায্যে মাইক্রোভেসিকল, গলগি ভেসিকল এগুলো আছে এবং বেশ কিছু ডিপোজিশন হয়, ফিজিকো-কেমিক্যাল প্রপার্টিজের রেসপেক্টে বেশ কিছু ডিপোজিশন হয়, যার কারণে এখানে সেল ওয়ালটা রিফর্মেশন হয়, রিফর্মেশন অফ সেল ওয়াল। ওয়্যারএজ প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়? প্রাণী কোষের ক্ষেত্রে ফারোয়িং তৈরি হয়, অর্থাৎ আমরা বলতে পারি যে এই জায়গা থেকে এরকম খাঁজ সৃষ্টি হয়, দুদিক থেকে খাঁজ সৃষ্টি হয়ে তারপরে আস্তে আস্তে কি হয় না মাঝখান থেকে প্রথমে এই রকম হলো, তারপরে এই রকম হলো, তারপরে এই এই অর্থাৎ দুটো আলাদা আলাদা সেল প্রডিউস করে ফেলবে। তার মানে দুটো আলাদা আলাদা সেল উইথ নিউক্লিয়ার, এদের মাঝখানে নিউক্লিয়ার আছে, কারণ নিউক্লিয়ারটা এখানে ছিল, এটা আলাদা আলাদাভাবে প্রডিউস করে গেল। অর্থাৎ টেলোফেজের ক্ষেত্রে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে এই ধরনের বিন্যাস সম্পন্ন হয়। তাহলে আমরা দেখলাম কিভাবে সাইটোকাইনেসিস পদ্ধতিতে কিভাবে উদ্ভিদ সাইটোকাইনেসিসের ক্ষেত্রে ফ্র্যাগমোপ্লাস্ট, এটাকে বলা হয় ফ্র্যাগমোপ্লাস্ট, আলাদা করে প্রশ্ন আসতে পারে ফ্র্যাগমোপ্লাস্ট কি? ফ্র্যাগমোপ্লাস্ট যেটা গলগি ভেসিকল বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইগুলো দিয়ে তৈরি হচ্ছে এবং মাইক্রোটিউবুল তার সাথে থাকছে, একটা সেল প্লেট, প্লেটের আকার চাকতির আকারে তৈরি করছে, দিয়ে দুটো নিউক্লিয়াসকে সেগ্রিগেট করছে। ওয়্যারএজ এইটার ক্ষেত্রে অর্থাৎ আমরা বলতে পারি যে ক্যারিওকাইনেসিসের শেষে যে সাইটোকাইনেসিস শুরু হলো এই প্রাণী কোষের ক্ষেত্রে সেটা ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে হয়, মাঝখান থেকে ময়দার লেচির মতো বা আটার লেচির মতো কেটে দুটো আলাদা নিউক্লিয়াই তৈরি হচ্ছে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতি কি হচ্ছে, সাইটোকাইনেসিস যখন সম্পন্ন হচ্ছে অ্যানাফেজ দশাতে কিন্তু স্টেম বডি ফর্মেশন হয়ে যাচ্ছে এবং অ্যানাফেজ দশা স্টেম বডি গঠনের সঙ্গে সঙ্গে কি হয় না কোষ পর্দার দুপাশে ভাঁজ হয়ে ভিতরের দিকে আস্তে আস্তে ঢুকে যেতে থাকে স্টেম বডি ফর্মেশন হওয়ার ফলে। ওয়্যারএজ উদ্ভিদ কোষ বা প্লান্ট সেলের ক্ষেত্রে কিন্তু এটা এরকম হয় না। এখানে আমাদের দুটো জিনিস পড়তে হবে, একটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য, একটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য। মাইটোসিস আর মিওসিস কোষের তাৎপর্য আমরা পরের দিন আলোচনা করব।